This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা নিশ্চয়ই নায়ক সিনেমাটা দেখেছেন। উত্তম কুমারের নায়কের কথা বলছি না, অনিল কাপুরের নায়ক, যেখানে রাতারাতি একদিনের জন্য মুখ্যমন্ত্রীর পদ পেয়েছিলেন অনিল কাপুর ওরফে শিবাজি রাও গায়কোয়াড়। এই শিবাজি রাও গায়কোয়াড় যখন একদিনের জন্য মুখ্যমন্ত্রীর পদ পান, তারপরেই তাকে শুভেচ্ছার বন্যা বয়ে যায় এবং তাকে মালা পরাতে যান, মানে যা হয় যে মুখ্যমন্ত্রীর পদ পেয়েছেন। কিন্তু ঠিক সেই সময় শিবাজি বলেন যে হাতে খুব সময় কম, এখন কাজটা করি, পরে এসব দেখা যাবে। শিবাজির মতো শ্রমিকও যেন একই পথে হাঁটলেন, তার হাতেও সময়টা খুবই কম। তবে শ্রমিকের ক্ষেত্রে ঘটা করে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, কিন্তু তার পরের দিন শুক্রবার একদম খাতা পেন নিয়ে সুনীল বনসলদের সঙ্গে বসে পড়লেন। সল্টলেকের কার্যালয়ে বিভিন্ন যে মোর্চা আছে সেই মোর্চা এবং সেলগুলোর সঙ্গে বৈঠকে বসেন। সঙ্গে ছিলেন সুনীল বনসল, কেন্দ্রীয় বিজেপির পর্যবেক্ষক, মঙ্গল পাণ্ডে এবং সহ বিজেপি পর্যবেক্ষক অমিত মালব্য। তারা যে বৈঠক করেন সেই বৈঠকে যে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা হয় সেটা হচ্ছে যে বিজেপির কতটা জমি আছে। এই বিজেপির জমি যতটা আছে এবং তার থেকে কতটা জমি বাড়াতে হবে, তাহলে ক্ষমতায় আসা যাবে, এই নিয়ে তাদের মোটামুটি আলোচনা হয়। আর তার সঙ্গে আলোচনা হয় সংকল্পপত্র কবে রিলিজ হবে তা নিয়ে আলোচনা হয়। আদৌ কি বিজেপির বাস্তবে জমি রয়েছে বা কতটা রয়েছে, এই বিষয় নিয়ে চলুন আমরাও একবার খোঁজার চেষ্টা করি। আপনারা রয়েছেন TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে, আমি সোমনাথ। তৃণমূলও ফুল, বিজেপিও ফুল, তফাৎ শুধু 42 লাখ। আসলে সেদিন যে তাদের বৈঠকে আলোচনা হয়েছে সেখানে বলা হচ্ছে যে তৃণমূল 2024-এর লোকসভা নির্বাচনে যে ভোট পেয়েছে সেটা 2,75,00,000 মতো, তার থেকে একটু বেশি হবে। আর বিজেপি পেয়েছে 2,33,00,000 মতো, ওই 42 লাখের একটা তফাৎ রয়েছে। 42 লাখের তফাৎ ডেফিসিট রয়েছে। এই ডেফিসিটটা বিজেপি কিভাবে পূরণ করবে? ওই যে বলছিলাম যে জমি বিজেপির হাতে আছে সেটা ঠিক আছে, 2,33,00,000 মতো, কিন্তু বাকি যে 42 লাখ যে ডেফিসিট, এই জমিটা কিভাবে উদ্ধার হবে, এইটাই তাদের এখন পাখির চোখ হয়ে রয়েছে। এই বিষয়টাকে নিয়ে যদি আরেকটু গভীরে আলোচনা করা যায়, তাহলে আমরা বিজেপির লোকসভা নির্বাচনের একটু খতিয়ানটা যদি আমরা দেখি, যে লোকসভা নির্বাচনে বিধানসভার নিরিখে কত আসন বিজেপির হাতে রয়েছে। বিজেপি 2019-এ যা আসন পেয়েছে, 18টা আসন পেয়েছে, সেই 18টা আসনের বিধানসভা নিরিখে যে ভোট এগিয়ে রয়েছে যে বিধানসভাগুলো, তার থেকে 21-এর বিধানসভা অনেকটা কম, 21-এ 77টা বিধানসভা পেয়েছে, কিন্তু অনেকটা কম। আবার 2024-এ দেখা যাবে যে বিধানসভার নিরিখে নির্বাচন কমিশনের তথ্য বলছে 90টা, যদিও বিজেপি বলছে যে 92টা আসনে বিজেপি এগিয়ে আছে, বিধানসভার নিরিখে এগিয়ে রয়েছে। আর 108টা বিধানসভা কেন্দ্র যেখানে একদম কান ঘেঁষে হেরে গেছে, তৃণমূল যা ভোট পেয়েছে আর বিজেপি যা ভোট পেয়েছে তার প্রাপ্ত ভোট হতে পারে সর্বাধিক 5,000, এই ডিফারেন্সে রয়েছে। 92 এবং 108, প্রায় 200টা বিধানসভা কেন্দ্র হচ্ছে এই মুহূর্তে বিজেপির পাখির চোখ। এই যে 200টা কেন্দ্র রয়েছে, এই 200টা কেন্দ্র যদি ঠিকঠাকভাবে যেটা হাতের কাছে আছে সেটাকে অটুট রাখতে হবে, আর যেটা জাস্ট তৃণমূলের হাতে চলে গেছে লোকসভার নিরিখে, সেই জায়গাটাকে তাদের ধরে রাখতে হবে। এইখানেই শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে আমাদের আর 5-6% ভোট দরকার, সেটা হিন্দু ভোট হতে পারে বা যেটা যে কোনো জায়গা থেকে আসতে পারে, কিন্তু এই 5-6% যে ভোট, এইখানে শ্রমিকদের কি স্ট্র্যাটেজি রয়েছে সেটা এখন দেখা। প্রথম দিনেই বঙ্গ বিজেপির সভাপতির পদে বসার পরেই বিড়ালের গলায় ঘণ্টাটা বেঁধে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি সংখ্যালঘু ভোটকে একটু কাছে পাওয়ার জন্য বার্তা দিয়েছিলেন যে মহরম এবং দুর্গাপুজো একসঙ্গে হতে পারে এই বাংলায়। অথবা তিনি বলেছেন যে যাদের হাতে এখনও তরোয়াল রয়েছে,
ইট ছুটছে বা বোমা বাঁধছে তাদের হাতে আমি বই দেখতে চাই। অতএব মুসলিমদের নিয়ে একটা বার্তা তিনি দিয়েছেন। এটা একটা স্পষ্টত যে এটা হচ্ছে শ্রমিকের একটা স্ট্র্যাটেজি, যেখানে শুভেন্দু অধিকারী বারবার হিন্দুত্বের বার্তা নিয়ে পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে এবং হিন্দু ভোটকে এককাট্টা করতে চাইছেন। হিন্দু সরকার হবে 26-এ, কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে। হিন্দু 39% এককাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। थोड़ा फासला बाकी है, आप 40% तो क्रॉस कर गए हो, 4-5% आगे बढ़ना है, 4-5। পাশাপাশি শ্রমিক একটা প্যারালাল পথ খুলে দিয়েছেন যে আমাদের কিন্তু এই যে 5-6% ভোটের কথা বলা হচ্ছে না, এই 5-6% শুধু হিন্দু ভোট দিয়েই হয়তো পাওয়া যাবে না, এখানে একটা অল্টারনেটিভ পথ আমাদের খোলা দরকার। সেটাই শ্রমিক বারবার চেষ্টা করছেন। আজকেও শ্রমিক বলেছেন যে আমরা আজ যা পশ্চিমবঙ্গ দেখছি এটা আমাদের পশ্চিমবঙ্গ নয়। আমরা একটা টাইমে দেখতাম যে সরস্বতী পুজোয় হিন্দু মুসলমান একসঙ্গে ফল কাটতো, একসঙ্গে পুজো দিত, এটাই আমাদের পশ্চিমবঙ্গ। অর্থাৎ হিন্দুত্বের রাজনীতি একদিকে থাকবে এবং একটা সর্বোপরি যে সম্প্রীতির জায়গা ছিল সেই সম্প্রীতিটাকে ফিরিয়ে আনার জন্য মানে এটা বিজেপির দাবি যে তারা একান্তভাবে চেষ্টা করবেন। এই পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ নয়, আমাদের চেনা প্রদেশ নয়, এটা আমাদের চেনা রাজ্য নয়, আমরা এরকম ছিলাম না। এখানে হিন্দু মুসলমান একসঙ্গে স্কুলে সরস্বতী পুজো করতো, ফল কাটতো। সরস্বতী পূজা করতে দিলে নবী দিবস পালন করতে দিতে হবে তা নিয়ে সংঘর্ষ হয়ে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এই পরিস্থিতি ছিল না। যারা এই শূন্য বিতর্কে জড়িয়ে পড়েছেন, যেখানে বিভাজনের রাজনীতি চলছে, এই বিভাজনের রাজনীতিকে বন্ধ করতে হবে। আর বিভাজনের রাজনীতি বন্ধ করবার দায়িত্ব শুধু একা একটা রাজনৈতিক দলের নয়, আরেকটা সমাজের। তাদেরও এগিয়ে আসতে হবে, নাহলে এই বাংলাটা আপনার থাকবে না। যারা একটু লিবারাল মুসলিম, একটু শহুরে মুসলিম, তাদেরকে টানতে শ্রমিকের এই ধরনের বার্তা হতে পারে, এটা একটা কৌশলই মনে করছেন রাজনৈতিক মহল। আসলে শ্রমিকও একটু ইন্টালেকচুয়ালের মধ্যে পড়ে, শ্রমিকের মধ্যেও একটা মানে সংস্কৃতি মনস্ক তার সবসময় তার নিজেকে ক্যারি করে, তাই তার সঙ্গে এটা খাপ খায় এবং বাঙালিয়ানা সেই খাপটা খায়। তাই বারবার মনে হচ্ছে যে একদিকে শুভেন্দু অধিকারী রাস্তা মাঠে ময়দানে যেভাবে হিন্দুত্বের বার্তা দিচ্ছে এবং এককাট্টা করার চেষ্টা করছে হিন্দুদের, আর অন্যদিকে শ্রমিক কিন্তু যেহেতু তার মানে কাকদ্বীপ থেকে কালিম্পং এই পুরো জায়গাটার মানে তার অতটা পরিচিতি নেই, কিন্তু তিনি একটু শহুরে মানুষের কাছে যথেষ্ট তার পরিচিতি রয়েছে, সেইখানে তার এই বার্তাটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। আমাদের আবেদন সমস্ত সুস্থ, স্বাভাবিক, শুভবুদ্ধি সম্পন্ন, প্রগতিশীল, শিক্ষিত মুসলমান সমাজের কাছে। আপনারা বোঝান যে আপনারা চান বা না চান আগামী 20 বছরের মধ্যে কেন্দ্রের সরকারের কোনো পরিবর্তন হবে না, আমাদের সঙ্গে সংসার করতে হবে। এটা কোনো থ্রেট নয়, এটা কোনো চাপিয়ে দেওয়া নয়, এটা কোনো একাধিপত্যবাদ নয়। ভারতবর্ষের রাজনৈতিক সমীকরণটা আজকে এই জায়গায় পৌঁছে গেছে, ইলেকট্রাল পলিটিক্স সেই জায়গায় এসেছে। আর একটা বিষয় তা হলো যে শুধু মুসলিমদের বার্তা নয়, তিনি বিরোধীদেরও বার্তা দিয়েছেন, অর্থাৎ বিরোধী বলতে বাম, কংগ্রেস তাদেরকেও বার্তা দিয়েছেন। তিনি সিপিএমদের অনেকে বলেছেন যে তারা এখন বিভিন্ন পতাকা ফেলে দিয়ে এখন অন্তত বিজেপির শিবিরে যোগ দিক, যাতে তৃণমূলকে হটানো যায়। এরকম আমরা বার্তা তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেও শুনেছিলাম যে ভালো বাম, সেই ভালো বাম যেন তৃণমূলের দিকে আসে, যাতে বিজেপিকে হটানো যায়। তাই উল্টো দিকেও যেমন মমতা বন্দ্যোপাধ্যায় এরকম বার্তা রাজনৈতিকভাবে দিয়েছেন, শ্রমিকও কিন্তু সেই বার্তা দিলেন। জ্যোতি বসুর এখনো যারা অনুগামী আছেন, এখনো যারা জ্যোতি বসুকে লিডার অফ দ্য লিডার্স বলে মনে করেন, আজকে জ্যোতি বসুর যে দূরদৃষ্টি, জ্যোতি বসুর যে তাৎক্ষণিক উপলব্ধি,
আজকে 20শে জুনের সেই ভোটদানের কথাকে স্মরণ করুন, তাকেও শ্রদ্ধা জানান। এই পশ্চিমবঙ্গের মাটিতে আমরা দাঁড়িয়ে আছি, সেই প্রস্তাবের সমর্থক ছিলেন জ্যোতি বসু। অন্তত এ বিষয়ে কারোর কোনো দ্বিমত থাকার প্রশ্ন নেই। আবার সেই পরিস্থিতি তৈরি হয়েছে। সবাইকে বার্তা দিচ্ছে, আমি বলছি এই সরকারের থেকে আগে মুক্তি পান, তারপর যে বিরোধী স্পেস তৈরি হয়ে যাবে সেখানে নিজের পতাকা খুঁজে নেবেন। বামপন্থী বলে কিছু হয় না, এস্টাবলিশমেন্ট বিরোধিতাটাই বামপন্থা নয়। আমাদের যে অবস্থান সেটা বড় লোকের বিরুদ্ধে গরিবের লড়াই নয়, গরিবের ক্রয় ক্ষমতা বাড়ানোর লড়াই, গরিবকে বড়লোক করার লড়াই, গরিবের অর্থনৈতিক উত্তরণের লড়াই। আর সংঘর্ষ নয়, শিল্পক্ষেত্রে সমন্বয় চাই, বিনিয়োগ চাই, শিল্পায়ন চাই, বিনিয়োগের উপযুক্ত পরিবেশ চাই, লেভেল প্লেইং ফিল্ড চাই, এসইজেড চাই। মানে আপনি বাম কর্মীদের সেই জনপ্রিয় স্লোগান আগে রাম পরে বাম, আপনি সেটাই ফিরিয়ে দিতে চাইছেন, তাই কি বলছেন? আরে এখানে আগে রাম, তারপর বিরোধী স্পেসে আপনারা বাম করবেন। এখানে রাম বাম এসবের কোনো মূল্য নেই। এখানে এখন এই নির্বাচনটা সম্পূর্ণ মানুষের হাতে চলে গেছে। এই নির্বাচনে আমরা কার্যত রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করতে পারবে না। মানুষ বাইনারি সেট করে দিয়েছিল 2019 সালে, কালীগঞ্জের নির্বাচন পর্যন্ত সেই বাইনারি অটুট আছে। মানুষ তৃণমূল কংগ্রেসের থেকে পরিত্রাণ চাইছে, মানুষ তৃণমূলকে বিসর্জন দেবে। শ্রমিকেরা আর একটা স্ট্র্যাটেজি বলার জায়গা রয়েছে, সেটা হচ্ছে সংকল্পপত্র। শ্রমিকরা জানিয়েছেন যে এবার আর নির্বাচন কমিশন নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ কখন করবে সেই অপেক্ষা তারা থাকবে না, তারা অনেক আগেই সংকল্পপত্র প্রকাশ করবে, অর্থাৎ ইস্তেহার। জানা যাচ্ছে যে পুজোর পরেই সংকল্পপত্র প্রকাশ করতে পারে বঙ্গ বিজেপি। এটাও কিন্তু একটা নজিরবিহীন বলা যেতে পারে। 2021 সালের বিধানসভা নির্বাচনে 27শে মার্চ থেকে নির্বাচন শুরু হয়, আর ঠিক তার 6 দিন আগে 21শে মার্চ তারা সংকল্পপত্র প্রকাশ করে। ভাবুন, সংকল্পপত্র মানে একটা তাদের প্রতিশ্রুতি, কি করবে, মানে বাংলায় তারা যদি ফিরে বা ক্ষমতায় আসে তারা কি করতে চায়। এই প্রতিশ্রুতি যদি 6 দিন আগে প্রকাশ করা হয় তাহলে বাংলার মানুষ কি জানবে বা নিজেরাই কত দূর বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। তো এবার শ্রমিক স্পষ্টতই বলে দিচ্ছেন যে আমরা অনেক আগেই সংকল্পপত্র প্রকাশ করব, যাতে আমরা অনেক কিছু পজিটিভ বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। কারণ হচ্ছে দেখুন, গত 4 বছর ধরে সরকারের বিভিন্ন সমালোচনা ইস্যু নিয়ে তারা মাঠে নেমেছে, তৃণমূলের বিভিন্ন বিষয় নিয়ে তারা সমালোচনা করেছে, সব ঠিক আছে, কিন্তু এগুলো হচ্ছে শুধুমাত্র একদিকের এক পন্থা, যে তৃণমূলকে কীভাবে দোষারোপ করা যায়, তৃণমূলকে কীভাবে কাঠগড়ায় করা যায়। এটা তো বিরোধী দল হিসাবে বিজেপি করবেই, কিন্তু বিজেপি ক্ষমতা এলে কী করতে চায়। দেখুন, একটা কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে একটা যেটা সবথেকে স্ট্রং পয়েন্ট, অস্ত্র বলা যেতে পারে, সেটা হচ্ছে যে জনমোহিনী প্রকল্পগুলো, যার মধ্যে রয়েছে কন্যাশ্রী প্রকল্প এবং কৃষক বন্ধু, এই যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, স্বাস্থ্যসাথী, এই প্রকল্পগুলো কিন্তু মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা জমি, মানে একটা শক্তিশালী, মানে একটা জমি দিয়েছে। সেই জায়গায় ওভারকাম করতে গেলে বা বাংলা মানুষের কাছে একটা ভরসা জোগাতে গেলে বিজেপি পাল্টা কি দিচ্ছে। যেমন শুভেন্দু অধিকারী এর আগে বলেছেন যে যদি আমরা ক্ষমতায় আসি 3000 টাকা করে তারা লক্ষ্মীর ভাণ্ডার না হোক, মানে নামটা হয়তো চেঞ্জ করে দেবে, কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তারা দেবে। এবার সেইটাকে স্পষ্টভাবে খাতায় কলমে সেটাকে ব্যবহার করে মানুষের কাছে পৌঁছে যেতে হবে, তার জন্য অনেকটা সময় দরকার। তাই শ্রমিক বলছেন যে আমরা অনেক আগেই সংকল্পপত্র প্রকাশ করব। এইটার একটা উদাহরণ আমরা দিল্লির মডেলকে ব্যবহার করতে পারি, কারণ দিল্লি মডেল আমরা দিল্লি নির্বাচনে দেখেছি, মানে দিল্লিতে দেখেছি যে বিজেপি কখনো ক্ষমতায় আসেনি, যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একই তার মিল রয়েছে। কিন্তু দিল্লিতে মানে তা আমরা দেখেছি যে তিনটে দফায় সংকল্পপত্র তারা প্রকাশ করে এবং তারা এইটার উপর ভীষণ রকমভাবে জোর দেয় এবং দিল্লিতে তারা ক্ষমতায় আসে এবং তারপর সেই সংকল্পপত্র অনুযায়ী, মানে তার ইস্তেহার অনুযায়ী তারা একের পর এক প্রকল্পগুলোকে তারা মানে কার্যকর করে। দিল্লিতে মহিলাদের জন্য বিজেপি 2500 টাকা করে দিচ্ছে। তাই বাংলায় বিজেপি মানে মুখে নয়, খাতায় কলমে কি দিচ্ছে,
কি করতে চাইছে একটা ফান্ডামেন্টালি ভাবে যদি তারা সংকল্পপত্রে প্রকাশ করে অনেক আগের থেকে এবং সেটাকে মানুষের কাছে পৌঁছে নিয়ে যায়, তাহলে কিন্তু তাদের পক্ষে অনেকটা মানে মানুষের ভরসা পাওয়াটা অনেকটা সুবিধা হয়ে যাবে। শ্রমিকের আর দুটো স্ট্র্যাটেজি মানে হয়তো নিতে পারেন বা ভাবনা চিন্তা করতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে যে এই যে বিজেপির মধ্যে আমরা দেখেছি বিভিন্ন লবি, কখনো দেখেছি সুকান্ত লবি, শুভেন্দু লবি, কখনো বা দিলীপ ঘোষ লবি, যদিও আজ তিনি অনেকটাই নিষ্প্রভ। 2024 লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে একদম নির্বাচনের মুখে মুখে তারা প্রার্থী তালিকা প্রকাশ করেছে, যেখানে তৃণমূল অনেক আগেই প্রার্থী তালিকা প্রকাশ করতে পেরেছে এবং তৃণমূল কটাক্ষ করে বলতো বিজেপির তো আসলে মুখই নেই যে তারা প্রার্থী তালিকা প্রকাশ করবে কীভাবে। কিন্তু এটাও ঠিক যে যেহেতু একটা কেন্দ্রীয় নির্ভর তাদের দল, তাই তাদের অনেক কিছু স্তরের মধ্য দিয়ে তাদের আসতে হয়, তাই হয়তো প্রার্থী তালিকা প্রকাশে দেরি হয়। কিন্তু প্রশ্ন অনেক ক্ষেত্রে উঠেছিল যে তাদের বিভিন্ন লবি থাকার কারণে যে কার কোন লবিকে সিলমোহর দেবে সেই নিয়ে প্রশ্ন ছিল প্রার্থী তালিকার ক্ষেত্রে। তাই এবারে শ্রমিক ভট্টাচার্য কিন্তু প্রথম থেকেই স্পষ্টভাবে বলে দিয়েছেন পুরনোদের দরকার এবং নতুনদেরও দরকার। মানে যেসব পুরনো যারা বিজেপি করে এসেছে, যারা আজকে বসে গিয়েছেন, তাদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন তারা একসময় নিজেদের ফিক্সড ডিপোজিট ভেঙে তারা জানে জামানত জব্দ হবে, তবুও তারা ভোটে লড়েছেন। সেই পুরনোদের এখন মানে সব থেকে বেশি দরকার, নতুনদেরও দরকার এবং নতুনদের বিভিন্ন ক্ষেত্র থেকে দরকার। মানে শ্রমিক স্পষ্ট করে বলে দিয়েছেন যে কুমোরটুলি থেকে অর্ডার আমি চাই না, অর্থাৎ কোনো লবি থাকবে না, পুরনো নতুন মিশিয়ে একসঙ্গে লড়ার যে বার্তাটা শ্রমিক ভট্টাচার্য প্রথম দিনই দিয়েছেন। তাই লবিহীন কতটা হতে পারে সেটা এখন দেখার, এটা শ্রমিকের কাছেও সত্যি বড় চ্যালেঞ্জের। এবং এই স্ট্র্যাটেজিটা যদি ঠিকঠাক মেনটেন করতে পারে তাহলে অনেকটা স্মুথলি যে অর্গানাইজেশনের কাজ সেটা তিনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে আরএসএস। শ্রমিক আরএসএস থেকে আসা এবং দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, প্রায় 4 দশকের রাজনীতি এতে তিনি রয়েছেন। তাই আরএসএসকে আরও বেশিভাবে বাংলায় কাজে লাগানো শ্রমিক হয়তো চেষ্টা করবেন, কারণ এমনি আরএসএস নিচুতলায় সবসময় কাজ করে যাচ্ছে। আমরা জানি যে 2019-এর এত ভালো সাফল্য বিজেপির হয়েছিল তার কারণ হচ্ছে আরএসএস জমিতে দারুণ কাজ করেছিল। এরকম একটা মানে আমরা যে রিপোর্ট পাই সেই রিপোর্টে আমরা দেখেছি যে জঙ্গলমহল থেকে রাঢ় অঞ্চলে আরএসএস খুব ভালো কাজ করেছে। আরএসএস কাজ করে যাচ্ছে, কিন্তু শ্রমিক যখন আরএসএস ব্যাকগ্রাউন্ড থেকে আসে, যেমন দিলীপ ঘোষ আরএসএস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, তার সঙ্গে আরএসএসের একটা ভালো তালমিল ছিল। শ্রমিকের ক্ষেত্রেও এই আরএসএসের তালমিলটা ভালো হবে, আরও ভালো হবে এটা মনে করা হচ্ছে। কারণ দিল্লিতে আমরা দেখেছি, দিল্লিতে বিজেপি যেহেতু প্রথমবার এসেছে, তার আগে আরএসএস কীভাবে ঝাঁপিয়ে পড়েছে, মানে ছোট ছোট মানে অংশ জুড়ে আরএসএস কাজ করেছে, তাদের আরএসএসের যা যা শাখা প্রশাখা রয়েছে সব ঝাঁপিয়ে পড়েছে। সেরকম বাংলায় আরএসএসের যদি এইভাবে ঝাঁপিয়ে পড়ে এবং সেটা যদি শ্রমিকের অন্যতম স্ট্র্যাটেজি হয়, তাহলে কিন্তু শ্রমিকের ক্ষেত্রে মানে এই জয়টা অনেকটা সহজ হতে পারে বলে মনে করা হচ্ছে। যাই হোক, শ্রমিক অঙ্ক কষুক, তৃণমূলও কিন্তু পাল্টা অঙ্ক কষবে, কারণ তৃণমূলও যে বিজেপির যে দুর্বলতার জায়গা সেগুলোকে ছাড়ার পাত্র নয়, তৃণমূলও অঙ্ক কষবে। শ্রমিক অঙ্ক কষুক, তৃণমূল অঙ্ক কষুক, আমরা দেখব যে কার অঙ্ক মিলে যায় 2026-এর বিধানসভা নির্বাচনে। আপাতত এটুকুই। আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। টাটা।